আজকে 27শে মার্চ 2024, এখন বাজে হচ্ছে বিকেল 6:25। বিকেল বললাম এখানে, কারণ এখনও পর্যন্ত কিন্তু এখানে ভালো সূর্যের আলো আছে। আজ সকালে নাসিকের মুক্তিধাম থেকে বেরিয়ে প্রভু শ্রী রামচন্দ্রের স্মৃতিবিজড়িত তপবন এবং পঞ্চবটির সমস্ত মাহাত্ম্যপূর্ণ জায়গাগুলো দর্শন করেছি। তার সঙ্গে দর্শন করেছি পঞ্চবটির থেকে 8 কিলোমিটার দূরে বিখ্যাত সোমেশ্বর মহাদেব মন্দির। এই সব জায়গাগুলোর ভিডিও আমি আগের পর্বেই আপনাদেরকে দেখিয়েছি। যারা এখনও দেখে উঠতে পারেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিংক দিয়ে দিলাম, প্রয়োজনে দেখে নিতে পারবেন। সারাদিন বিভিন্ন স্থান দর্শন করে মুক্তিধাম থেকে লাগেজ নিয়ে এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে যাচ্ছি হচ্ছে ত্রিম্বকেশ্বর মন্দির। এবারে ত্রিম্বকেশ্বর মন্দিরে ওখানে গিয়ে আজকে রাত্রে থাকবো, কালকে ভোরবেলায় উঠে পুজো দেওয়ার ইচ্ছা আছে। তাহলে চলুন যাওয়া যাক ত্রিম্বকেশ্বর মন্দিরের কাছাকাছি, ওখানে গিয়ে দেখি কোথায় থাকতে পারি। এবারে মুক্তিধাম মন্দিরে দেবতাদের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম। মিনিট 10 মধ্যে অটোতে চলে এলাম নাসিক রোড স্টেশনের কাছের বাস স্ট্যান্ডে। এখান থেকেই বাস ধরে ত্রিম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ পৌঁছব। কিছুক্ষণ দাঁড়ানোর পর 245-এর এই নম্বরের বাস এসে দাঁড়ালো। এই বাস সরাসরি ত্রিম্বকেশ্বর মন্দির যাবে। এই বাস স্ট্যান্ডে সকাল 6:30 থেকে প্রতি ঘন্টায় ঘন্টায় ত্রিম্বকেশ্বর মন্দির যাওয়ার জন্য বাস পাওয়া যায়। একদম শেষের বাসটা পাওয়া যায় সন্ধ্যে 7টা নাগাদ। উঠে পড়লাম বাসে। মিনিট 10 মধ্যেই বাস ছেড়ে দিল। নাসিক রোড স্টেশন বাস স্ট্যান্ড থেকে ত্রিম্বকেশ্বর মন্দিরের দূরত্ব 37 কিলোমিটার। বাসে যেতে সময় লাগবে 1 ঘন্টার কাছাকাছি। বাসের ভেতরে বসে সন্ধ্যের নাসিক শহরকে দেখতে দেখতে এগিয়ে চললাম। এইভাবে 1 ঘন্টা বাস চলার পর এসে পৌঁছলাম মন্দিরের কাছের বাস স্ট্যান্ডে। এবার বাস স্ট্যান্ডের কাছাকাছি একটা হোটেলে ঢুকে পড়লাম। হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। 4 জন থাকার মতন একটা নন এসি রুমের ভাড়া নিল 900 টাকা। অ্যাটাচ বাথরুমটাও বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এই হোটেলটার নাম হলিডে ইন। আপনাদের সুবিধার জন্য হোটেলের নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। সুপ্রভাত বন্ধুরা, আজকে 29শে মার্চ 2023। এই মুহূর্তে আমি আছি হচ্ছে ত্রিম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গের কাছাকাছি একটা হোটেলে। এখানেই কালকে রাত্রেবেলা এসে থেকেছিলাম। এখন আমি যাব হচ্ছে এখান থেকে ত্রিম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করতে। আমাদের হোটেল থেকে ডিস্টেন্স হচ্ছে প্রায় 1.5 কিলোমিটার মতন। এখানে তো কোনো অটো দেখছি না বা টোটোও দেখছি না এটুকু যাওয়ার জন্য, হয়তো হেঁটেই যেতে হবে। তারপরে গিয়ে দর্শন করব, একটু পুজো দেওয়ারও ইচ্ছা আছে, কারণ সকালবেলা আমি যথারীতি উপোস করেই বেরোলাম, একটু পুজো দেওয়ার তো অবশ্যই ইচ্ছা থাকে। চলুন তাহলে আমরা দর্শন করে আসি। মন্দির আর কিন্তু বেশি দূর নয়, খুব কাছাকাছি চলে এসেছি। কারণ এই মন্দিরের আগে এই যে ডান দিকে বড় পার্কিং আছে, যারা গাড়িতে করে আসবেন তাদের কিন্তু এখানে পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা, বিশাল বড় পার্কিং। মন্দিরের কাছাকাছি অনেক হোটেল ও ধর্মশালা আছে। মন্দিরের কাছে থাকাটাই সব থেকে সুবিধাজনক। আমার এই স্থানে প্রথম আসা, আর রাতে এসেছি বলে বাস স্ট্যান্ডের কাছেই হোটেল নিয়েছি। এখন দেখছি মন্দিরের সামনে এখানটাতেও বেশ সুন্দর ব্যবস্থা আছে। একদম মন্দিরের সামনে চলে এসেছি। এই যে দেখছেন এখানে একটা 4 রাস্তা মোড়, এখান থেকে আমাদের বাঁদিকে ঢুকতে হবে। চলুন ভেতরে যাওয়া যাক। এই দিকের গেটটা পূর্ব দিকের গেট। মন্দিরে ঢুকতে গিয়ে কিন্তু অনেক ডালার দোকান, আর এখানে ডালার দোকানে বিশেষত্ব একটা জিনিস হচ্ছে বেশিরভাগ ডালার দোকানে কিন্তু মহিলারা দোকানদারি করছে। এটা বেশ নতুনত্ব একটা জিনিস দেখলাম। চলুন, আমি ডালা এক্ষুনি কিনবো না, আগে পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলি,
এবং ওখানে মন্দিরে অফিসে কথাবার্তা বলে তারপরে ডালা কিনব। এই গেট দিয়েই সাধারণ লাইন পড়ে মন্দিরে যাওয়ার জন্য। পূর্ব দিকের গেট দিয়ে ভেতরে ঢুকে জানতে পারলাম মন্দিরের অফিস উত্তর দিকের গেটে। আবার গেলাম উত্তর দিকের গেটে, এটা ভিআইপি গেট। এবার মন্দিরে পুরোহিতের সঙ্গে কথা বলে আবার লাইনে এসে দাঁড়ালাম মূল মন্দিরে ঢুকবো বলে। লাইনে তখন সমস্ত ভক্তদের মুখে শুধু বাবা মহাদেবের নাম। বিরাট বড় জায়গায় রেলিং করে লাইনের ব্যবস্থা করা হয়েছে। এইভাবে প্রায় 2 ঘন্টার কাছাকাছি লাইনে দাঁড়িয়ে শেষে বেরিয়ে এলাম ভিআইপি গেট দিয়ে ঢুকবো বলে। এরপরে 200 টাকা ডোনেশন দিয়ে ভিআইপি টিকিট কেটে নিলাম। ভিআইপি গেটে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম মন্দির কম্পাউন্ডে। ওই জেনারেল লাইনে দাঁড়ালে আর দেখতে হতো না, আজকে সারাদিন কেটে যেত। চলুন যাওয়া যাক। ত্রিম্বকেশ্বর, হ্যাঁ, 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে এই ত্রিম্বকেশ্বর এক বিশেষ মর্যাদা পেয়েছে, কারণ এখানেই স্বয়ং মহাদেবের সঙ্গে ব্রহ্মা ও বিষ্ণু একই সঙ্গে পূজিত হচ্ছেন। 3 দিকে 3টে পাহাড়, ব্রহ্মগিরি, নীলগিরি ও কালাগিরির মাঝখানে এই মন্দির অবস্থান করছে। গ্রানাইট পাথর দিয়ে তৈরি এই মন্দিরের উচ্চতা 712 ফুট। মূল মন্দিরের সামনে রয়েছে নন্দিকেশ্বরের মূর্তি। এই ভিআইপি গেট দিয়ে ঢুকেও বেশ কিছুটা লাইনের পেছনেই পড়তে হলো। আমিও আস্তে আস্তে মূল মন্দিরের দিকে এগিয়ে যেতে থাকলাম। মূল মন্দিরের প্রবেশদ্বার থেকে শুরু করে পুরো মন্দিরে অপূর্ব কারুকার্য দেখতে পাওয়া যায়। ধীরে ধীরে মূল মন্দিরে প্রবেশ করলাম। প্রথমেই গেলাম গর্ভ মন্দিরে। এই গর্ভ মন্দিরের শিবলিঙ্গ সাধারণ শিবলিঙ্গের মতন নয়। এখানে বিরাট এক গৌরীপটের মধ্যে সামান্য উঁচু 3টে ভাগে বিভক্ত শিবলিঙ্গ। এই 3 লিঙ্গ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর রূপে পূজিত হচ্ছেন। আমি গর্ভ মন্দিরের দরজার সামনে থেকেই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের উদ্দেশ্যে প্রণাম জানালাম। এখানে এত ভক্তের সমাগম, তাই জন্য খুব অল্প সময় এই দরজার সামনে দাঁড়ানো যায়। এরপরে নির্দিষ্ট পুরোহিত মশাই আমাকে পুজো পাঠ করিয়ে দিলেন। এখানে নামগোত্র ধরে পুজো করা থেকে শুরু করে হিন্দু মতে বিভিন্ন পুজো হয়ে থাকে। সাধারণভাবে পুজোর দক্ষিণা শুরু হয় 1100 টাকার থেকে। এছাড়া এই মন্দিরে বিশেষত কালসর্পযোগ কাটানোর বিশেষ পুজো হয়। গর্ভ মন্দিরের সামনের নাট মন্দিরে বসিয়ে পুরোহিত মশাই আমার সমস্ত পুজো পাঠ করে দিলেন। পুজো শেষে আমি আরেকবার ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে দর্শন করে মূল মন্দির থেকে বেরিয়ে এলাম। মূল মন্দিরের পাশেই রাখা আছে ভেতরে থাকা জ্যোতির্লিঙ্গের মতন আরেক লিঙ্গ। বাইরের এই লিঙ্গেই ভক্তজনেরা ভক্তি ভরে মহাদেবের মাথায় জল ঢালছেন। আমি স্বয়ং মহাদেবকে প্রণাম জানালাম। এরপরে চলে এলাম ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের লিঙ্গের কাছে। হাতের আঙ্গুল দিয়ে একসাথে 3 লিঙ্গকে স্পর্শ করে নিজের মনস্কামনা জানালাম। আগেই জেনেছিলাম এই ত্র্যম্বকেশ্বর মন্দিরে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের লিঙ্গে একসঙ্গে স্পর্শ করে মনস্কামনা জানাতে পারলে তার ফল পাওয়া যায়। এই লিঙ্গে স্পর্শ করা মাত্রই আমি পেলাম আলাদা এক শান্তি, আলাদা এক অনুভূতি, অপূর্ব সে অনুভূতি। আজকের এই ত্র্যম্বকেশ্বর মন্দিরের ভিডিও আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। আবারও জানাই আপনাদের
আপনাদের প্রতি কটা মতামত আমাকে অনেক বেশি উৎসাহ দিয়ে থাকে নতুন নতুন তীর্থক্ষেত্রে পৌঁছে যাওয়ার জন্য। এবারে আমি ভালো করে মন্দির দেখে নিলাম। জানতে পারলাম ঠিক কবে এই মন্দিরটি তৈরি হয়েছে তা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে। তবে একসময় এই মন্দিরটি জরাজীর্ণ হয়ে পড়েছিল। তখন 1775 সালে নানা সাহেব এই মন্দিরের পুনর্নির্মাণ করিয়েছিলেন। এই জন্য সেই সময় তার 16 লক্ষ টাকা খরচ হয়েছিল। এই মন্দিরকে নিয়ে জড়িয়ে আছে মহর্ষি গৌতমের নাম। কথিত আছে স্ত্রী অহল্যাকে নিয়ে মহর্ষি গৌতম এখানেই বাস করতেন। আবার কেউ কেউ বলেন গৌতম ঋষি প্রাচীনকালে ব্রহ্মগিরি পর্বতে তপস্যার জন্য উপস্থিত হন। তখন এখানকার অন্যান্য ঋষিরা হিংসা করা শুরু করেন। একবার সমস্ত ঋষিরা মিলে প্রতারণার মাধ্যমে গৌতম ঋষিকে গোহত্যার জন্য অভিযুক্ত করেছিলেন এবং তারা নিদান দিয়েছিলেন সেই পাপের প্রায়শ্চিত্ত করতে গেলে গঙ্গা দেবীকে এখানে আনতে হবে। এবং পাপ থেকে মুক্তি পেতে গৌতম ঋষি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে পুজো করতে থাকেন এবং সেই তপস্যায় দেবী পার্বতী ও স্বয়ং মহাদেব খুশি হয়ে তাকে দর্শন দেন ও বর প্রার্থনা করতে বলেন। সেই বর অনুসারে গৌতম ঋষি এখানে গঙ্গা মাকে আনার কথা বলেন। তখন দেবী গঙ্গা বলেন মহাদেব যদি এখানে থাকেন তবেই তিনি এখানে আসবেন। দেবী গঙ্গার ইচ্ছা গ্রহণ করে স্বয়ং মহাদেব ত্রিম্বকেশ্বরেই জ্যোতির্লিঙ্গ রূপে এখানেই অধিষ্ঠান হন এবং দেবী গঙ্গা গৌতমী রূপে আজও এখানে প্রবাহিত হয়ে চলেছে, যা কিনা আমরা গোদাবরী নদী বলে থাকি। গর্ভমন্দির দর্শন করে বেরোলাম, কিন্তু গর্ভমন্দিরের ভেতরে ঢুকতে পারলাম না, শুধু বাইরে থেকে দর্শন করলাম এইটুকুই। তবে গর্ভমন্দিরের সামনে যেটুকু অংশ পর্যন্ত যেতে পেরেছি এতেই মনটা শান্তিতে ভরলো, এটুকু বলতে পারি। অনেক দিনে আসার স্বাদ ছিল, সেই স্বাদটা কিন্তু আজকে পূরণ হলো, খুব ভালো লাগলো। আর যখন পুজো দিলাম দুর্দান্ত। আর ঠাকুরমশাই যেভাবে সুন্দরভাবে পুজো করে দিলেন, অন্তত আধ ঘন্টা সময় লেগেছে, খুবই ভালো লাগলো। আজ মনে অনেক শান্তি পেলাম। অনেক দিন ধরে মনটা ছটফট করছিল আসবো বলে। ঈশ্বর আজকে ডেকে নিয়েছেন। আর তারপরে এখানে হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনজন একসঙ্গে রয়েছেন। আমরা হয়তো ভেতরে ঢুকে গিয়ে সেই লিঙ্গ ছুঁয়ে পুজো করতে পারিনি, কিন্তু বাইরে যে রেপ্লিকাটা রাখা আছে সেটাতেই ছুঁয়ে যথেষ্ট শান্তি পেলাম, খুব ভালো লাগলো। আপনারাও চেষ্টা করুন। আমার মনে হয় আপনারা এখানে আসলে, এখানে একবার পুজো দিলে বা বাবাকে দর্শন করলেই দেখবেন মনে অনেক শান্তি পাবেন। আমি পেয়েছি, এই অনুভূতিটা আপনাদেরকে জানাতে পারলাম, এইটুকুই। চলুন এরপরে আরেক জায়গায় যাব। ত্র্যম্বকেশ্বর মন্দির থেকে বেরিয়ে বাদিকে আরেকটু এগোলেই দেখতে পাবেন রুনা মুক্তেশ্বর মহাদেব মন্দির। মন্দিরটা দেখলেই বোঝা যায় কত বছরের প্রাচীন। ঢুকে পড়লাম মূল মন্দিরে। সামনে বসে রয়েছে নন্দী মহারাজ। গর্ভগৃহের সামনের দেওয়ালের কারুকার্য অবাক করে দেওয়ার মতো। ঢুকে পড়লাম গর্ভগৃহে। এখানকার শিবলিঙ্গ দেখে অবাক হলাম। এই শিবলিঙ্গ যে অনেক প্রাচীন তা দেখলেই বোঝা যায়। আমি স্বয়ং মহাদেবকে প্রণাম করে বেরিয়ে এলাম। আরও একটু এগিয়ে পৌঁছে গেলাম কুশাবর্ত চত্বরে। এখানেই আছে আরেক তীর্থ, কুশাবর্ত কুণ্ড। জনশ্রুতি আছে গৌতম ঋষির তপস্যার ফলে গোদাবরী নদী ব্রহ্মগিরি পর্বতে উৎপন্ন হয়ে এখানে আসেন এবং গৌতম ঋষি সেই গোদাবরীর জলকে চারদিকে কুশ বা ঘাস দিয়ে আটকে রেখে সেই জলে স্নান করে গোহত্যার পাপ থেকে মুক্তি পেয়েছিলেন। তাই এই কুণ্ডকে কুশাবর্ত কুণ্ড বলা হয়। প্রতি 12 বছর অন্তর কুম্ভমেলার সময়
এই কুণ্ডে শিব ভক্তরা স্নান করে ত্র্যম্বকেশ্বর মন্দিরে পুজো দিয়ে থাকেন। কুণ্ডের দক্ষিণ পূর্ব কোণে অধিষ্ঠান রয়েছেন কেদারেশ্বর মহাদেব। আমরা জায়গাটা খুব ভালো করে দেখে বেরিয়ে পড়লাম। এখন বাজে বেলা 1টা, আবার হোটেলে চলে এলাম। এবারে এইখানে কিছুক্ষণ একটু রেস্ট নিতে হবে, কারণ এখানে কিন্তু বেশ ভালো গরম লাগছে এখন। হোটেলে ঠিক 1 ঘন্টা 30 মিনিট রেস্ট নিয়েই এখন বাজে ঠিক বিকেল 3টে, হোটেল থেকে আবার বেরিয়ে পড়লাম। এবারে যাব হচ্ছে ব্রহ্মগিরি পর্বত দর্শন করতে। এই সেই ব্রহ্মগিরি পর্বত যেখান থেকে দক্ষিণ ভারতের গঙ্গা অর্থাৎ মাতা গোদাবরী উৎপত্তি হয়েছেন, সেই পুণ্যভূমিতে আমরা দর্শনে যাব। হাঁটতে হাঁটতে আবার ত্র্যম্বকেশ্বর মন্দিরের সামনে দিয়ে এগোতে থাকলাম। এই সামনেই দেখা যাচ্ছে হচ্ছে ব্রহ্মগিরি পর্বত, একদম চোখের সামনে, বিরাট বড় রেঞ্জ, অনেকটা এরিয়া জুড়ে ডান দিক থেকে বাঁদিকে বিস্তৃত। সেই ব্রহ্মগিরি পর্বতের ওপরে আজকে উঠব। চলুন। হ্যাঁ, একটু দেরি হয়ে গেছে এটা ঠিকই, কারণ তখন দুপুরবেলায় যা রোদ্দুর ছিল। চলুন যাওয়া যাক। পড়ন্ত সূর্যের আলোতে সুন্দর এক পরিবেশে দূরে ব্রহ্মগিরি পর্বতকে দেখে মন আরো উৎসাহী হয়ে উঠল। একটা লাঠি নিয়ে নিলাম হেঁটে ওঠার সুবিধার্থে। চলুন ব্রহ্মগিরি পর্বতে ওঠা যাক। এখান থেকে একদম উর্গম স্থান যেটা গোদাবরী, সেটা হচ্ছে 4.5 কিলোমিটার ডিস্টেন্স। হাইট হচ্ছে 1298 মিটার। আরও বেশ কিছুটা এগোনোর পর এই হচ্ছে সেই রাস্তা, একদম ট্রেক রুট, সরু রাস্তা। এই রাস্তা দিয়ে যেতে হবে ব্রহ্মগিরি পর্বতের ওপর দিকে। চলুন। भैया दर्शन हो गया? हो गया दर्शन। कितना टाइम लगा? 5 घंटा लगा पूरा। पूरा अप एंड डाउन? अप डाउन। 11 बजे से स्टार्ट किए, अभी 4 बज रहे हैं। अभी नीचे। कैसा लगा? एकदम बढ़िया, अच्छा नज़ारा है, देख करके आओ। ठीक ठीक ठीक, थैंक यू। এবারে শুরু হলো আমাদের সিঁড়িপথে এগিয়ে চলা। তবে দেখলাম প্রথমে এই সিঁড়িগুলোর উচ্চতা বেশি নয়। আরও কিছুটা এগোনোর পর বেশ কিছু দোকান দেখতে পেলাম। ট্রেক করে উঠতে উঠতে এরকম অনেক দোকান পাওয়া যাবে, যার মধ্যে টুকটাক খাবার পাওয়া যাবে, জলের বোতল পাওয়া যাবে, বেশ ভালো। আর হেঁটে উঠতে তো বেশ ভালোই লাগছে। হ্যাঁ, পাহাড়ে তো হেঁটে উঠতে একটু কষ্ট তো হবেই, এটা তো স্বাভাবিক কথাই, তবে মজা আছে। চারিদিকে ঝোপঝাড়ের মধ্যে দিয়ে সামনে সিঁড়িপথ উঠে গেছে। এইদিকে প্রকৃতি দেখুন কত সুন্দর লাগছে। আর এই পড়ন্ত বিকেলে ওয়েদারটাও বেশ ভালো, খুব বেশি গরমও লাগছে না, খুব ভালো লাগছে। যত ওপর দিকে উঠছি যেন সিঁড়ির উচ্চতা আরও বাড়তে থাকছে। পিছনে একবার ফিরে দেখলাম সিঁড়িপথ মোটামুটি খাড়াই আছে। আর কিছু না ভেবে সামনে এগোতে থাকলাম। আমি পাহাড়ে অনেক জায়গায় হেঁটে উঠেছি, অনেক উঁচুতে উঁচুতে। এটার হাইট খুব একটা বেশি না হলেও, তবে এই গরমে আজকে এখানে দেখাচ্ছে 32 ডিগ্রি টেম্পারেচার। এই গরমে পাহাড়ে ওঠা বেশ কঠিন, কিন্তু অলরেডি একটু এসেছি, তাতেই এবারে বুঝতে পারছি পুরো ঘাম ঝরছে। বিকেল করে বেরোলাম যাতে একটু ওয়েদারটা ভালো থাকে। হ্যাঁ, ওয়েদারটা অনেক ঠান্ডা হয়েছে, তাতেই এই অবস্থা। আর যদি দুপুরের ওই রোদ্দুরে বেরোতাম তাহলে মুশকিল হয়ে যেত। যাই, আস্তে আস্তে টুকটুক করতে করতে উঠি। সামনে তো একেবারেই ফাঁকা, কোনো লোকজন দেখছি না। সামনে হাঁটতে হাঁটতে দেখি চারিদিকে জঙ্গলময় পরিবেশের মধ্যে আমি একাই এগিয়ে চলেছি। সামনে বা পেছনে কারোকেই দেখা যাচ্ছে না। আরও কিছুটা এগিয়ে দেখলাম দুর্গা মায়ের এক মন্দির। পাশে পেলাম এক সহযাত্রীকে। क्या भैया कहाँ से?
एमपी 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 छिंदवाड़ा। क्या टायर्ड हो गया? नहीं नहीं नहीं, रिलैक्स ले रहे हैं 2 मिनट। चलिए हाँ आते हैं। আবারও সামনে পথ চলা। এখন তো শুকনোর সময়, এখন তো পাহাড়ে একটু শুকনো শুকনো রূপ, কিন্তু এটা বর্ষাকালে যখন চারদিকটা সবুজ হয়ে যায় তখন কিন্তু এর রূপটাই আলাদা। মহারাষ্ট্র বেড়ানোর আদর্শ সময় কিন্তু সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এটা একদম বাস্তব। কারণ সব চারদিকে পাতাগুলো কীরকম যেন ঝিমিয়ে রয়েছে, কেমন শুকিয়ে রয়েছে। আর বর্ষার পরে বা বর্ষার সময় একদম চারদিক সবুজ, আর এই যে পাশ দিয়ে এই সমস্ত জায়গা দিয়ে সব ঝর্ণার মতন করে জল নামবে, খুব সুন্দর লাগবে। যত সামনের দিকে এগোচ্ছি জঙ্গল যেন বাড়তে শুরু করেছে, আর এই সিঁড়িগুলো পেঁচিয়ে পেঁচিয়ে ওপর দিকে উঠছে। সামনে আবার কয়েকজন সহযাত্রীর সঙ্গে দেখা হয়ে গেল। জঙ্গলময় পরিবেশে হাঁটতে বেশ ভালো লাগছে। हम कितना दूरी पर? 1 घंटा। अभी 1 घंटा? 1 घंटा तो चल के आया। अभी 10-15 मिनट का आपको पहाड़ लगेगा, ऐसा खड़ा सीढ़ी। हाँ उसके पीछे जाना आपको, पहाड़ के पीछे। ठीक है। 1 ঘন্টা মতন হেঁটে সামনে ওপর দিকে উঠে এসেছি, এখনও বলছে অর্ধেকটা মতনও আসিনি, মানে এখনও 1 ঘন্টার বেশি লাগবে, তাহলে ওপরে পৌঁছতে পারবো। তারপরে আশপাশে দেখার আছে। না, একটু দেরিই হয়ে গেছে এখানে আসতে। চলুন দেখা যাক। কিছুটা এগিয়ে আসার পর দেখলাম মুক্তা দেবীর মন্দির। মাকে প্রণাম জানিয়ে আবার পথ চলা শুরু। সবুজ গাছের মধ্যে দিয়ে বড় বড় পাথরের পাশ দিয়ে আমাদের এই চলার পথ। তবে এই পথে হেঁটে মজাও অনেক। জঙ্গলে একটা বিল্ডিং দেখে আগ্রহ নিয়ে এগিয়ে গেলাম কি আছে দেখব বলে। তবে আমি ঢুকে দেখালাম আপনাদেরকে, এখন কিন্তু কিচ্ছু নেই, একদম ফাঁকা পড়ে আছে জঙ্গলের মধ্যে একটা বিল্ডিং। চলুন সামনে যাওয়া যাক। গরমের মধ্যে উঠতে কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু রাস্তা যথেষ্ট ভালো, সিঁড়ির মতন স্টেপ করা আছে, কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু হেঁটে উঠতে, শুধু গরমে যা কষ্ট। এই এরপরে শুরু হলো হচ্ছে একদম খাড়া চড়াই সিঁড়ি, বেশ অনেকটা যেতে হবে এখান থেকে জানতে পারলাম। চলুন সিঁড়ি চড়ি। এই সিঁড়িগুলো বেশ ভালো, 3টে সিঁড়ি উঠে কিছুটা সমান জায়গা, এতে ওপর দিকে উঠতে সুবিধাই হয়। এই যে পাহাড়ের চড়াই কাকে বলে, ওই যে দেখুন ওই দূর থেকে সব লোকজন নামছে। এখানে কিন্তু এসে সেই অমরনাথের গণেশ টপ চড়ার মতন অবস্থা, খুব খাড়া চড়াই। চলুন, তবে হ্যাঁ এখানকার প্রাকৃতিক পরিবেশ এখান থেকে দেখতে খুব সুন্দর লাগছে। এখন শুকনোর সময়, আগেও বলেছি, কিন্তু এটা যদি বর্ষার সময় হতো আরও সুন্দর লাগতো। এই যে দেখুন, কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার পথ চলা শুরু হলো। তবে এখানকার চলার পথ একদমই ভালো নয়, বেশিরভাগ সিঁড়ি ভেঙে গেছে। এখানে খুবই বাদরের উৎপাত শুরু হলো। মোবাইল ফোন ও অন্যান্য জিনিসগুলো সাবধানে রাখতেও হলো। कैसा लग रहा है? मजा आ रहा है इधर, अभी तो और आएगा मजा। চলার পথে একটা গুহার মধ্যে ব্রহ্মাদেবের মূর্তি রাখা আছে।
খাড়া এই ব্রহ্মগিরি পাহাড়ে পাথর কেটে কেটে সিঁড়ি করে দেওয়া হয়েছে। প্রতিটা সিঁড়ি খুবই চড়াই, তবে সিঁড়িপথ অনেকটা চওড়া। যেতে যেতে দেখছিলাম কিছু অবিবেচক মানুষের জন্য এই পথটা নোংরা হয়ে রয়েছে। খুবই খাড়াই এই সিঁড়িপথ। এই জায়গা থেকে দূরে ওই ত্রিম্বক অঞ্চলটা দেখতে খুবই সুন্দর লাগছে। প্রায় 55 থেকে 60 ডিগ্রি কোণে এই সিঁড়িপথ। প্রতিটা সিঁড়ির উচ্চতা এখানে প্রায় 1.5 ফুট মতো। এই সিঁড়িগুলো ব্রহ্মগিরি পাহাড় কেটে কেটে তৈরি করা হয়েছে। পাশেই দেখলাম আরও এক গুহা। উঠতে উঠতে একটা জায়গাতে একটা ছোট্ট গুহা দেখা গেল। এখানে দুজন ঋষি বা মহর্ষির দুটো মূর্তি করা আছে পাথর কেটে। এদের নাম আমি বলতে পারবো না। এটা যতদূর সম্ভবত বোধহয় কোনো ঋষি বা মহর্ষির তপস্যার স্থান হবে। আবারও সামনে পথ চলা। একটা দরজার মতন জায়গা পেরিয়ে সামনে সিঁড়িপথ ধরে উঠতে থাকলাম। দুদিকের খাড়া উঁচু দেয়ালের মধ্যে দিয়ে এই সিঁড়িপথ ধরে এগোতে এগোতে ভাবছি, আজ থেকে কত বছর আগে কত মানুষ পরিশ্রম করে এই পাথর কেটে কেটে পথ তৈরি করেছিলেন। অবাক হতে হয় সেই মানুষগুলোর দক্ষতার কথা ভেবে। কোনো কোনো সময় পথের খাড়াই কিন্তু অনেকটাই বেশি রয়েছে। পাহাড়ে অনেকটা ওঠার পরে এরকম একটা ভ্যালি পেলাম। খুব সুন্দর জায়গাটা। সময় থাকলে এখানে অনেকক্ষণ বসা যেত, কিন্তু সময় তো কম। ওইদিকে পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়েছে, আর এখনো পর্যন্ত ওই দিকে সিঁড়ি দিয়ে আমাদেরকে আবার আরও উঠতে হবে। তবু এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে একটু প্রকৃতিটা দেখি, তারপরে আবার এগোচ্ছি। উঁচু পাহাড়ের মাঝখানে এই সুন্দর সমতল জায়গাটা একটু বিশ্রামের জন্য। এখানে দেখলাম এই রকমভাবে বৃষ্টির জল ধরে রাখার জন্য বহু বছর আগে এই ধরনের ব্যবস্থা করা হয়েছিল। এরপরে আবার লাঠির সাহায্য নিয়ে পথ চলা শুরু। বিকালের আলোতে আর সঙ্গে কিছুটা ঠান্ডা হাওয়ায় চলতে বেশ ভালো লাগছিল। और कितना दूर पार है? बस पहुंच गया भैया। पहुंच गया? बस आपका दर्शन हो गया? हाँ हाँ वाह, बहुत। ये ट्रेक कैसा लगा? मस्त, बहुत मस्त व्यू है। पूरा पूरा सीनिक ब्यूटी बहुत अच्छा है। बहुत बहुत सुंदर। ठीक है। অবশেষে প্রায় 2 ঘন্টা ট্রেক করে ওঠার পর একদম ব্রহ্মগিরি পর্বতের ওপরে উঠতে পারলাম। এই যত অবধি আমরা সাধারণ মানুষরা উঠতে পারবো এই পর্যন্ত। ওইদিকে আরও উঁচু চূড়া আছে, ওখানে তো ওঠা সম্ভব না। আর এই সামনের এই রাস্তা ধরে ওই নিচে আছে ব্রহ্মগিরি মন্দির। চলুন ওখানটা দর্শন করে আসি। এই দিকেতে হাঁটতে গিয়ে দেখলাম পথে গুঁড়ো গুঁড়ো পাথর ছড়িয়ে আছে। এখন শুকনো অবস্থাতেই পা স্লিপ করছে, যদিও পাশে রেলিং আছে, তাই নিশ্চিন্তভাবেই চলেছে।
ব্রহ্মগিরি পর্বতের এক ঢাল দিয়ে উঠে অন্য ঢালে এসে কিছুটা নিচের দিকে নামতে হবে। খুবই সাবধানে এই মসৃণ পাথরের ওপর দিয়ে আসতে হলো। এই জায়গাটা বেশ ঝুঁকিপূর্ণ। পাহাড়ের কোলে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ পথের সমস্ত ক্লান্তিকে ভুলিয়ে দেয়। আজকের এই ব্রহ্মগিরি পাহাড় অভিযানের ভিডিও আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা আমাকে অনেক বেশি আগ্রহ দেয় নতুন নতুন তীর্থক্ষেত্রে পৌঁছে যাওয়ার জন্য। এখন সারা পাহাড়ে আমি আর আমার সঙ্গী দুলাল ঘুরে বেড়াচ্ছি। এই এসে পৌঁছে গেছি ব্রহ্মগিরি মন্দিরে। চলুন মন্দিরটা দর্শন করে আসি। আস্তে আস্তে এগিয়ে চললাম মন্দিরের দিকে। দেখলাম কয়েকজন ভক্ত এসেছেন দর্শনের জন্য। ঢুকে পড়লাম মূল মন্দির প্রাঙ্গণে। সামনে রয়েছে এক জলের কুণ্ড, আর এই কুণ্ডের সামনে রয়েছে গঙ্গা গোদাবরী মায়ের মন্দির। গোদাবরী মায়ের পায়ের কাছে এক গোমুখ থেকে বিন্দু বিন্দু জল জমে এই কুণ্ড তৈরি হয়েছে। এখানে কুণ্ড অন্তর্ধান হয়ে পরে মাতা গোদাবরী কিছু দূরে আবার প্রবাহিত হয়েছেন। এখানে সবাই এসে মাতা গোদাবরীর চরণ থেকে একটু জল মাথায় স্পর্শ করে থাকেন। মন্দির চত্বরে একদিকে রয়েছে শিব মন্দির। ব্রহ্মগিরি মন্দির দেখে বেরোলাম। এখানে দেখলাম গোদাবরী মায়ের ফোঁটা ফোঁটা করে জল এক জায়গায় এক কুণ্ডতে জমা হচ্ছে। এটা কিন্তু অনেকে বলে এটাই উর্গমস্থল, কিন্তু এখানকার স্থানীয় কিছু মানুষ এবং এখানকার পুরোহিত মশাইও যিনি বললেন যে এর থেকে আগে আরেকটা জায়গা আছে যেখান থেকে প্রধান উৎপত্তিটা হচ্ছে। চলুন আমরা সেই জায়গাটা দেখি, এর পাশেই একটুখানি দূরেই। আরও একটু সামনের দিকে এগিয়ে যেতেই দেখতে পেলাম সামনে কিছুটা জায়গা মন্দিরের মতন করা আছে। এই জায়গাটাকে গুপ্তগঙ্গা মন্দির বলা হয়। স্থানীয় একটি ছেলে আমাদেরকে জানালো এই পুণ্যভূমিতে বসেই গৌতম ঋষি সাধনা করে গঙ্গা মাকে নিয়ে এসেছিলেন। এই ছোট্ট যে কুণ্ডটা আমরা দেখছি, এই জায়গাতেই গঙ্গা মা প্রথম প্রকট হন। এই কুণ্ডের মধ্যেই আছে গঙ্গা গোদাবরী মায়ের এক মূর্তি। এখানে আছে গৌতম ঋষির ছোট্ট মূর্তি। এখানে চারদিকে স্বর্গীয় পরিবেশে যে কোনো ভক্ত এখানকার আধ্যাত্মিক অনুভূতি উপলব্ধি করতে পারবে। আজকের এই গোদাবরী মায়ের উর্গমস্থলের ভিডিও আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন, অনুরোধ রইল। আমি এই পূর্ণভূমিতে প্রণাম জানিয়ে ফিরে যাওয়ার পালা। তখন পশ্চিম আকাশে সূর্যদেব ঢলে পড়ে তার রক্তিম আলোর ছটায় সারা আকাশকে রাঙিয়ে তুলেছে, আর তার মায়াবী আলো এসে এই ব্রহ্মগিরি পাহাড়ে এই সময় আরও বেশি মোহময়ী করে তুলেছে। উর্গমস্থল দেখে তো বেরোলাম। সারা ব্রহ্মগিরি পর্বতের ওপর দিক থেকে শুরু করে যতদূর চোখ যাচ্ছে একটা মানুষের দেখা নেই। আমরা দুজন মাত্র রয়েছি। সামনে ওই আরেকটা মন্দির আছে, ইচ্ছা আছে সেটাও দর্শন করে যাব। সেটা বেশ কিছুটা দূরে, তাতে সন্ধে হোক অসুবিধা নেই। টর্চ আছে সঙ্গে, সেই টর্চ জ্বালিয়ে ওই খাড়া সিঁড়ি দিয়ে নামবো। সব ভোলে বাবা আছে, সামনে নেবেন তিনি। চলুন সামনে যাওয়া যাক। প্রকৃতির মাঝে তার এই স্নিগ্ধ রূপ আস্বাদন করতে করতে আমরা এগিয়ে চললাম নতুন কিছু দেখব বলে। এ এক অদ্ভুত নেশা এই বিশ্ব সংসারকে জানার জন্য, বোঝার জন্য। এই রাস্তা বেশ দুর্গম, চারিদিকে উঁচু নিচু পাথরের ওপর দিয়েই চলতে হবে। একটু অন্যমনস্ক হলেই পায়ে চোট লাগবে, তাই সাবধানে চলতে থাকলাম।
কিছু দূর চলার পরে দূরে পতাকা লাগানো মন্দির দেখে নতুনভাবে উৎসাহ নিয়ে এগিয়ে চললাম। পৌঁছে গেছি স্বয়ং শিব ঠাকুরের জটা মন্দিরে। এইখানে কিন্তু শিব ঠাকুরের জটার একটা ছাপ পাওয়া যায়। জনশ্রুতি আছে গোদাবরী নদী উর্গম হওয়ার পর গঙ্গা গোদাবরী মন্দিরে গোমুখকুণ্ডে এসে লুপ্ত হয়ে যায়। তখন গৌতম ঋষি ভগবান শিবের কাছে প্রার্থনা করেন জগৎ সংসারে উপকারের জন্য গোদাবরী নদীকে পৃথিবীতে প্রবাহিত করার জন্য। তখন স্বয়ং মহাদেব তাণ্ডব নৃত্য করে গোদাবরী নদীকে তার জটায় ধারণ করে এই স্থানে তার জটা ঝাড়া দেন। তাতেই গোদাবরী নদী এই ধরণীতে প্রবাহিত হন। পাথরের মধ্যে এই দাগগুলো শিব ঠাকুরের জটার দাগ বলে মনে করা হয়। বাইরে দিনে আলোটা কম থাকায় গর্ভমন্দিরের ভেতরটা অন্ধকার লাগলো। আমরা মন্দির দর্শন করে স্বয়ং মহাদেবকে প্রণাম জানিয়ে বেরিয়ে এলাম। সারা ব্রহ্মগিরি চত্বরে আমরা দুজন ছাড়া আর কেউ নেই, সবাই নিচের দিকে নেমে চলে গেছে, সূর্য অস্ত চলে গেছে। তাই জন্য আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি। আজকের ভিডিও আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন, অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।